আসসালামু আলাইকুম। কিছু কথা অনলাইন শপের একটি নতুন ভিডিওতে আপনাদের আবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো বীজের জার্মিনেশন সম্পর্কে। এটা মূলত কোনো বীজের স্পেসিফিক টিউটোরিয়াল না যে আপনারা ঠিক এইভাবেই করবেন। এটা হচ্ছে সব রকম বীজের মানে একটা বেসিক নিয়ম আমরা শেয়ার করব। কিছু বীজ যে কেমন ধরনের হয়, কিভাবে করা যেতে পারে। এরপরে আমাদের ইউটিউব চ্যানেল প্রত্যেকটা বীজে আলাদা আলাদাভাবে একদম জার্মিনেশন করা থেকে শুরু করে বড় হয়ে ফুল ফোটা বা ফল দেওয়া পর্যন্ত আমরা দেওয়ার চেষ্টা করেছি। সেগুলো দেখলে আপনারা ডিটেলসে বুঝতে পারবেন। বাট এটা হচ্ছে কিভাবে জার্মিনেশন করা যায়, কোন বিষয়গুলো একটু খেয়াল রাখতে হয়, এর একটা বেসিক নিয়ম। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ওভারঅল সব বীজেরই বেসিক নিয়ম সম্পর্কে একটা ধারণা পাবেন। তো প্রথমে আমি বীজের পরিচিতি সম্পর্কে একটু কথা বলবো। বীজ কেমন হতে পারে এ সম্পর্কে একটু ধারণা দিব। এখানে অনেক ধরনের বীজই আছে। তো আমরা যে ধরনের প্যাকেট করি, অনেকে আমাদের প্যাকেটিং সম্পর্কে কমপ্লেন করে। অ্যাকচুয়ালি প্যাকেটিংয়ের খরচটা কিন্তু বীজের সঙ্গেই আসে। তো আমরা দাম কম রাখার স্বার্থে আমরা প্যাকেটিংটা একটু নর্মাল করি, যেন আমরা বীজটা খুব সাশ্রয়ী মূল্যে আপনারা দিতে পারি। তো যাই হোক, আমি একটু বীজ পরিচিতি নিয়ে কথা বলছি। এখানে আমি 3টা বীজ আমি প্যাকেট থেকে খুলে রেখেছি। ফুলের বীজের ভেতরে আছে যে ন্যাস্টাসিয়ামের বীজ, পিটুনিয়ার বীজ এবং এটা মর্নিং গ্লোরিয়ার বীজ। এখন দেখুন, এক এক বীজটা কিন্তু এক এক রকম। এখানে যত রকমের বীজ আছে অলমোস্ট সব বীজই আলাদা আলাদা রকম। দেখা যাবে যে কিছু বীজ একরকম হতে পারে দেখতে, কিন্তু আসলে একরকম না। যেমন আমি দেখাই পালং শাকের বীজ। অনেকের কনফিউশন হয়ে যায় যে এই পালং শাকের বীজটা দেখুন, এই বীজটা প্লাস এখানে আমি একটু দেখাই যে বিটরুট এর বীজ, এই যে বিটরুটের বীজ হচ্ছে এইটা, আর এটা হচ্ছে পালং শাকের বীজ। দেখেন বাইরে থেকে দেখলে কিন্তু মনে হবে দুইটা বীজ একই রকম দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি একই রকম না, দুইটা সম্পূর্ণ আলাদা। এবং এটা তো পালং হবে এবং এটাতে বিটরুট হবে, কিন্তু বীজ দেখতে একই রকম। ঠিক এরকম আমি আরও একটা বীজ দেখাই। এটা হচ্ছে লাল শাকের বীজ, এটা হচ্ছে ঘি কাঞ্চনের বীজ। ঘি কাঞ্চনকে অনেকে সবুজ শাক বা সাদা শাক নামে চেনে। তো আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে লাল শাকের বীজ দেখুন, প্লাস এটা হচ্ছে ঘি কাঞ্চন বা সাদা শাকের বীজ। অ্যাকচুয়ালি এই বীজ দুইটা এতটাই সিমিলার যে এই দুইটা বীজ যদি আমি একটা পিরিচ বা একটা পাত্রে যদি ঢেলে দিই, তাহলে পরবর্তীতে এটা আলাদা করা সম্ভব না যে অ্যাকচুয়ালি কোনটা কোন বীজ। ঠিক এরকম পালং শাক, ঘি কাঞ্চন, ডাঁটা শাক এরকম, এর পাশাপাশি পকচয় সরিষা একই রকমের বীজ। আবার দেখা যায় যে এই বীজের মতো সিলেশিয়া ফুল বা কক্সকম ফুল আছে, যেটার বীজ অনেকটা একই রকম দেখতে। এটা অনেকের কনফিউশনে হয়। তো বীজ এক এক রকম হলেও জার্মিনেশন পদ্ধতি কিন্তু অনেকটা আলাদা। যেরকম যে বীজগুলো একই রকম দেখতে, এই দুইটা বীজেরই জার্মিনেশন একই রকম, এই দুইটা বীজের জার্মিনেশন একই রকম। আসলে এখানে আমি বীজের ধরনের উপর জার্মিনেশনটাকে একটু মিন করছি। যে এখানে দেখুন, এই বীজটা অনেক সূক্ষ্ম বীজ, এই বীজটা অনেক মোটা বীজ। জার্মিনেশনের ক্ষেত্রে এই ন্যাস্টাসিয়াম ফুলের বীজ অনেক সময় 1 থেকে 2 মাস পর্যন্ত সময় লাগতে পারে। আবার পিটুনিয়া ফুলের বীজ 5 থেকে 15 দিনের ভেতরেই সাধারণত চারা হয়ে যায়। আবার এখানে দেখুন, এটা হচ্ছে রজনীগন্ধা ফুলের কন্দ বা বাল্ব। এটা রেইন লিলি এর বীজ, রেইন লিলি। এইগুলো হচ্ছে বাল্ব জাতীয় গাছ, এগুলো হচ্ছে কন্দ, এগুলো মাটির নিচে থাকে। তো বীজের ভেতরে সাধারণত আমরা বীজ বললেও এগুলো মূলত বাল্ব বা কন্দ। তো এই যে প্রকারভেদ আমি দেখালাম, এখানে অনেক রকমের বীজ আছে, আমি সবগুলো খুলে দেখাচ্ছি না। এক এক রকম বীজ এক এক রকম দেখতে। তো এক এক রকম বীজের এক এক রকম দেখতে হওয়ার কারণে কিছু জার্মিনেশনেরও কিছুটা পার্থক্য আছে। বাট ওভারঅল প্রায় সবই একই নিয়ম, স্পেসিফিক কিছু বাদে। স্পেসিফিক মিনস ধরুন এই যে লোটাসের বীজের একদম টোটালি আলাদা নিয়ম। তারপর অ্যাকুরিয়াম গ্রাসের বীজ, যেটা পানির নিচে হয়ে থাকে। তারপর ক্যাকটাস, তারপর অ্যাডিনিয়াম, এগুলো কিছুটা ভিন্ন। আমি এগুলো নিয়ে পরে কথা বলছি। আমি প্রথমে ওভারঅল অন্যান্য যে বীজগুলো আছে, যেগুলো প্রায় একই রকমের নিয়ম, আমি সেইগুলো নিয়ে কথা বলছি। তো আমরা বীজ দেখলাম যে বীজ কিন্তু অনেক রকম হয়ে থাকে, আমি যেটা দেখিয়েছি। এবার আমরা মাটি তৈরি সম্পর্কিত কথা বলবো। এখন এই যে বীজ কেমন, এটার উপর ডিপেন্ড করবে যে আমার মাটিটা কেমনভাবে তৈরি হবে। প্রথমে আমি বলি, কিছু আছে সেন্সিটিভ বীজ, কিছু আছে নর্মাল বীজ। যেমন ধরুন ফুলের ভেতরে যদি বলা হয়, তাহলে সূর্যমুখী, মর্নিং গ্লোরি, কসমস ফুলের বীজ, এই ধরনের যে বীজগুলো আছে এগুলো হচ্ছে নর্মাল বীজ। আর সেন্সিটিভ বীজ যেগুলো আছে নর্মাল বীজের বাইরে, যেমন ধরুন পিটুনিয়া, পর্তুলিকা, পপি ফুলের বীজ, এই যে বীজগুলো, এগুলো খুবই সূক্ষ্ম হয়ে থাকে। আমি বীজ দেখানোর সময় দেখিয়েছিলাম যে বীজগুলো অ্যাকচুয়ালি কতটা সূক্ষ্ম হয়। তো এই যে সূক্ষ্ম বীজগুলো, এই সূক্ষ্ম বীজগুলো যখন নর্মাল মাটিতে আমরা চারা করব,
তখন সেগুলোতে চারা সাধারণত মানে হতে চায় না, কারণ হচ্ছে আমাদের মাটিতে, আমাদের বাংলাদেশের মাটি এবং আবহাওয়াতে প্রচুর পরিমাণে ছত্রাক টানে, যে কারণে দেখা যায় যে নর্মাল মাটিতে সাধারণত চারা হয় না। অনেক সময় দু একটা হয়ে বসতে পারে, বাট সাধারণ নিয়মে হবে না। কিন্তু এই যে নর্মাল বীজগুলো আছে, যেমন হচ্ছে আমি যে ফুলের কথা বললাম, মর্নিং গ্লোরি, কসমস, ডায়ান্থাস, ন্যাস্টাসিয়াম, এই যে ফুলগুলো আছে এগুলো সাধারণত হবে। ঠিক ফুলের মতো সবজিতেও সেম আছে। যেমন সবজিতে কেমন আছে, সবজিতে নর্মাল সবজির ভেতরে আমরা সাধারণত যে সবজিগুলো আমাদের বাজারে দেখে থাকি, পালং শাক, বিটরুট, লাউ, মিষ্টি কুমড়া, বরবটি ইত্যাদি ইত্যাদি, বাট এর বাইরে সেন্সিটিভ কিছু সবজি আছে, যেমন ধরুন পুদিনা, তারপর হচ্ছে বোম্বাই মরিচ, ব্রোকলি, লেটুস, এই ধরনের যে বীজগুলো আছে এগুলো একটু সেন্সিটিভ বীজ। এগুলো যখন সাধারণ মাটিতে দেওয়া হবে তখন চারা খুব একটা ভালো হবে না। এই ক্ষেত্রে আমরা জার্মিনেশনের জন্য, এখানে আমি কিন্তু বলে রাখছি, গাছ লাগানো এবং জার্মিনেশনের মাটি দুইটা ভিন্ন। গাছ লাগানো হলো গাছটাকে একটা চারা হয়ে গিয়েছে, সে চারাটাকে বড় করা, আর জার্মিনেশনটা হচ্ছে একটা বীজ, ছোট্ট একটা বীজ, সে বীজ থেকে চারা ফুটে বের করা। তো আমি এখানে জার্মিনেশনের মাটি নিয়ে কথা বলছি, গাছ লাগানো মাটি নিয়ে আমি এখনও বলছি না। জার্মিনেশনের জন্য যখনই সেন্সিটিভ বীজগুলো হবে, যে কোনো ধরনের সেন্সিটিভ বীজ, ফুল হোক বা সবজি, এই সেন্সিটিভ বীজগুলোর জন্য আমরা পিওর কোয়ালিটির মাটি তৈরি করব। যেমন এই যে আমরা এখানে দুইটা মাটি দেখাচ্ছি, এখানে আমাদের একটা হচ্ছে বীজের মাটি, একটা হচ্ছে চারা তৈরির মাটি। তো আমি যেহেতু বীজের মাটি নিয়ে কথা বলছি, আমি প্রথমেই এই যে মাটিটা, এটার ভেতরে আমাদের কোকোপিট এবং ভার্মিকম্পোস্ট, সামান্য বালি এবং ছত্রাকনাশক, মাত্রই 4টা উপাদান দিয়েছি। এই 4টা উপাদান দিয়ে যখন আমি বীজটাকে জার্মিনেশনে দিব, তখন এটা খুব সহজেই বীজ থেকে চারাটা ফুটে বের হবে। কিন্তু আমরা এখানে যে চারার যে মাটি রয়েছে, এই মাটিতে রাসায়নিক সার সহ টোটালি প্রায় 13 থেকে 15 রকমের উপাদান রয়েছে। নর্মাল মাটি, সার, কীটনাশক, আরও হাবিজাবি অনেক কিছুই আছে আমাদের এই মাটিতে, যেটা গাছের বৃদ্ধির জন্য খুবই জরুরি। কিন্তু এটাতে যখন আমরা ডাইরেক্ট বীজ দিব, সেন্সিটিভ বীজ, সেন্সিটিভ মিন্স আমি আবারও বলছি, পিটুনিয়া, পর্তুলিকা, বোম্বাই মরিচ, এই টাইপের যে সেন্সিটিভ বীজ আছে, এগুলোতে আমি যখন দিব তখন সেগুলো আর চারা হতে চাইবে না, সেগুলোতে দেখা গেল বীজ এই মাটির ভেতরে নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এই যে দেখুন এখানে, এটা আমরা অ্যাডিনিয়ামের আমি একটা সিডলিং করেছি, এটা হচ্ছে আমার সিডলিং। যখন এই অ্যাডিনিয়ামের এটাতে মাটিটা খুবই সেন্সিটিভ, তো এইটাতে যখন চারা বের হয়ে গিয়েছে, এই চারাটাকে আমি পুনরায় সাধারণ মাটিতে বা অ্যাডিনিয়ামের জন্য যে সাধারণ মাটি, সেই মাটিতে আমি ট্রান্সফার করে দিয়েছি। সেটা পলিতে হতে পারে বা এরকম টবে হতে পারে, যে কোনো জায়গায় আমি ট্রান্সফার করে দিয়েছি। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি নিয়ম, যে আমি যখন সেন্সিটিভ বীজগুলো দিব তখন আমি আলাদাভাবে চারা করে নিব, চারা করে নিয়ে দেন হচ্ছে আমি টবে লাগাবো। তো মূলত আমি এখানে কিন্তু ছাদ বাগানে যারা আছে তাদের উদ্দেশ্য করে আমি ভিডিওটা করছি, এজন্য আমি এগুলো শুধুমাত্র টবেই দেখাচ্ছি। যখন বড় পরিসরে আপনি চারা করবেন নার্সারিতে বা নিজের চাষের জন্য বা ফার্মের জন্য, তখন কিন্তু এটার জন্য আলাদা বীজতলা তৈরি করতে হবে। তখন এরকম একটা ছোট টব বা এরকম ধরনের সিডলিং ট্রেতে আপনি চারা করে পারবেন না, তো সেটা নিয়ে পরে বলছি। বাট মেইনলি যেটা আমি মাটি তৈরির ক্ষেত্রে যেটা বলছি, যে আমাকে সেন্সিটিভ বীজগুলো এরকম সেন্সিটিভ মাটি তৈরি করে দেন হচ্ছে বপন করতে হবে। আপনি যদি নর্মালি অন্যান্য বীজ, যেমন সূর্যমুখী, কসমস বা অন্যান্য যেই নর্মাল বীজগুলো আছে, সেগুলো যদি এতে আপনি চারা তৈরি করে দেন ট্রান্সফার করেন, যেমন এই যে একটা কসমসের বীজ, এটা আমি নর্মালি এই ধরনের মাটিতে চারা তৈরি করে দেন হচ্ছে এরকম একটা পলিতে আমি ট্রান্সফার করেছি, এখানে যে পলিতে ট্রান্সফার করেছি, যদি এরকম করতে চান তাহলেও হবে। এই যে জিপসিটা, এটাকে আমি নর্মালি এরকম এই পাত্রেই বীজ ফেলেছিলাম এবং সেখান থেকে চারা হয়েছে। দেখুন অগণিত চারা, আমাদের একটি 50 পিসের যেই প্যাকেট আছে সেই প্যাকেট ফেলা হয়েছিল জার্মিনেশন টেস্টের জন্য। তো এটা যে চারা হয়েছে, এই চারাটা এখান থেকে আমি যখন তুলে, ধরুন আমি এখান থেকে একটু মাটির সহ যখন আমি শিকড় সহ এরকম তুলবো, এই যে শিকড় সহ এসেছে, শিকড় সহ এসে আমি এটা অন্য জায়গায় ট্রান্সফার করে দিব। তো এটাই হচ্ছে মূলত নিয়ম। এর বাইরে আপনি যদি এরকমভাবে একটা বড় পাত্রে লাগাতে চান, ধরুন আমার এখানে এই হচ্ছে 8 ইঞ্চি টব, যদি ধরুন আমার এরকম একটা 8 ইঞ্চি টবে আমি লাগাবো, সেক্ষেত্রে যেটা করতে পারেন সেন্সিটিভ বীজের ক্ষেত্রে, এই টবের এই যে একটা গলা সমান আছে, মানে একটা দাগ বা যে কোনো একটা টবের এরকম 4 আঙ্গুল রেখে আপনি হচ্ছে মাটি দিলেন, এই যে সাধারণ মাটি যেটা চারা লাগানোর জন্য বা গার্ডেনিং সয়েল বলে, আপনারা অনেকে রেডিমেড মাটি কিনে নেন, সেই গার্ডেনিং সয়েলটা দিলেন। কিন্তু এর উপরে আপনি 3 আঙ্গুল বা 4 আঙ্গুল এই যে বীজের যে মাটি আছে, আপনি বীজের মাটিটা দিয়ে দেন ওখানে আপনি চারা তৈরি করতে পারেন। তাহলে যেটা হবে, আপনার বীজের মাটিতে চারা তৈরি হয়ে যাবে এবং তার নিচে শিকড় যেয়ে মাটি থেকে খাদ্য গ্রহণ করবে। যদি বড় টবে আপনি একবারে লাগাতে চান, যে আমি উঠিয়ে লাগানোর ঝামেলা করব না, তাহলে আমি এই যে যেটা দেখালাম, যে আপনি একটা টবে, যে টবে আপনি সেট করবেন সেই টবের 1 পর্দা মাটি এবং এর উপরে স্পেসিফিক মাটি দিয়ে আপনি লাগাতে পারছেন। আর যেগুলো সেন্সিটিভ বীজ না, যেরকম সূর্যমুখী, তারপর হচ্ছে আপনার মর্নিং গ্লোরি,
যদি আপনার সবজির দিকে যান, লাউ, মিষ্টি কুমড়া, বরবটি, এই ধরনের বড় বড় যে বীজগুলো আছে যেগুলো সেন্সিটিভ না, যেগুলো সাধারণ পরিবেশেও হয়, সেগুলোর জন্য যদি চেষ্টা করবেন রাসায়নিক সার বাদে বা রেডি যে সয়েলটা আছে, রেডি সয়েলে রাসায়নিক সার দেওয়া থাকে, একটু ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট বেশি মাত্রায় দিয়ে আপনি চারাটা তৈরি করে নেওয়ার, সেক্ষেত্রে ওই সেম নিয়মটা আপনি ফলো করতে পারেন। আর যদি আলাদা চারা করতে চান, সিডলিং ট্রে বা আলাদা বীজতলা বা আলাদা ছোট টবে, এই ধরনের ছোট টবে, তাহলে আপনি সেটাও করে নিতে পারছেন। তো আমরা হচ্ছে বীজের কেমন মাটি লাগবে সেটা নিয়ে কথা বললাম। এবার আমরা কথা বলবো পাত্র নির্বাচন নিয়ে। তো মাটি দিয়ে কথা বলার সময় আমি কিছুটা বলে দিয়েছি, এখানে আমি আবার একটু ক্লিয়ার করছি যে পাত্র নির্বাচনের ক্ষেত্রে যদি আপনার আগে থেকে একটা চিন্তা থাকে যে আপনি বীজটা একটা নির্দিষ্ট বয়সে আপনি উঠিয়ে নতুন করে লাগাবেন, তখন আপনি এই ধরনের ছোট টব বা এই ধরনের যে সিডলিং ট্রে আছে, এই ধরনের এই সিডলিং ট্রে ব্যবহার করবেন। আর যদি আপনি একবারেই গাছটা লাগাতে চান এবং একবারেই আপনি লাগিয়ে সেটা থেকে ফুল নেবেন বা আপনার সবজি নেবেন, তখন হচ্ছে আপনার একবারেই প্রথমে বপন করতে হবে, উঠানোর ঝামেলায় যাওয়া যাবে না। আচ্ছা, আর কিছু কিছু বীজ আছে বা কিছু কিছু চারা আছে যেগুলো হচ্ছে উঠিয়ে লাগানো যায় না বা লাগানোর কোনো সিস্টেমই নাই। যেরকম ধরুন সবজির ভেতরে আছে লাল শাক, ধনিয়া, পালং শাক, মানে এই টাইপের যে সবজিগুলো আছে যেগুলো কিন্তু আর মানে উঠিয়ে লাগানোর কোনো অপশান নাই বা গাছগুলো দীর্ঘস্থায়ী না। এগুলো হচ্ছে একবারে আপনি বপন করবেন, একটা নির্দিষ্ট সময় পর হারভেস্ট করবেন। ধরুন এভারেজ টাইম ধরা হয় 25 দিন। 25 দিন পর আপনার শাক খাওয়ার উপযুক্ত হয়ে যাবে, আপনি শাকগুলো সেখান থেকে তুলে নেবেন, নিলে ওই মাটিটা নষ্ট, আবার ওই মাটিতে আপনি নতুন করে বীজ বপন করবেন। কিন্তু পুঁই শাক, তারপর হচ্ছে ধরুন বেগুন গাছ বা বরবটি গাছ, এই গাছগুলো কিন্তু একবার উঠে 6 মাস থেকে 8 মাস পর্যন্ত বা অনেক সময় দেখা যায় জাত ভেদে কয়েক বছর পর্যন্ত ফলন দিতে পারে। এই গাছগুলো কিন্তু আবার নর্মালি আপনার যদি আপনি নর্মালি ডাইরেক্ট লাগান তাহলে কিন্তু হবে, কিন্তু এগুলো বীজ করে নিলে, বীজ থেকে চারা করে নিলে ভালো হবে। টব নির্বাচনের ক্ষেত্রে কোন গাছ কোন টবে যাবে এটা একটা বড় ব্যাপার। যেমন ধরুন যেইগুলো হচ্ছে স্থায়ী গাছ, সেগুলো এই ধরনের একটা স্থায়ী টব দিতে পারেন, সেটা 8 ইঞ্চি হোক বা বড় হোক, এই ধরনের বস্তা দিতে পারেন। বা কালো পলি আছে, কালো পলি দিতে পারেন, বর্তমানে জিও ব্যাগ আছে, সেগুলোতে লাগানো যেতে পারে। আর যেগুলো অস্থায়ী গাছ, আমি একটু আগে যেটা বললাম লাল শাক, সাদা শাক বা এই টাইপের যে গাছগুলো আছে, সেইগুলো আপনাকে ক্যারেটে দিতে হবে। এই যে যেমন দেখেন এই যে একটা ক্যারেট, এটা ক্যারেট বা আপনার ধরুন এই যে এইটার কিন্তু গভীরতা খুব একটা বেশি না, গভীরতাটা অল্প, কিন্তু আপনার হচ্ছে এটা চওড়া অনেক বেশি। তো এরকম একটা জায়গায় আপনি বীজ ছড়িয়ে দিতে পারেন। সেটা হতে পারে এই ধরনের ফলের ক্যারেট, ড্রাম, বা হতে পারে আপনি যদি ডাইরেক্ট মাটিতে দেন তাহলে সে মাটিতে, বা ধরুন বর্তমানে জিও ব্যাগ পাওয়া যায়, যে জিও ব্যাগগুলোতেও আপনি এই ধরনের চারা দিতে পারেন, যেগুলো হচ্ছে একবারে হারভেস্ট করে, মানে অর্থাৎ যেটা হচ্ছে চওড়ায় বেশি, গভীরতা কম। কিন্তু স্থায়ী গাছগুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে চওড়ায় কম বা আপনার গভীরতা বেশি। যেমন ধরুন এই যে বাজারে যে বালতি, অনেকে বালতিতে গাছ লাগায়, তারপর হচ্ছে মাটির টব আছে, জিও ব্যাগ আছে, নার্সারি ব্যাগ আছে, কালো ব্যাগ আছে, সিমেন্টের বস্তার পলি আছে, অনেকে আমাদের বাসায় ব্যবহৃত যে বালতি বা যে গামলা বা যেই টাইপগুলো আছে যেগুলো হচ্ছে অনেক সময় নষ্ট হয়ে যায়, সেগুলোতে গাছ লাগায়। অনেকে ফুলের আপনার যেই পানির টব পাওয়া যায় সে টবেও গাছ লাগায়। তো সুতরাং এখানে পাত্র নির্বাচনটা হচ্ছে গাছ কখনো আপনি চেনে না যে আপনি কিসে গাছ লাগাচ্ছেন, গাছ চেনে সে কতটুকু মাটি পাচ্ছে, কেমন পরিবেশ পাচ্ছে, কেমন আবহাওয়া পাচ্ছে, এইটাকেই। পাত্র নির্বাচন সম্পর্কে জেনেছি, মাটি সম্পর্কেও জেনেছি, এবার হচ্ছে বপন সম্পর্কে জানবো। আমরা সাধারণত বপন বলতে বুঝি বুনে দেওয়া। এখন কিছু বীজ বুনে দেওয়া যায়, আবার কিছু বীজ পুঁতে দিতে হয়। মানুষ একটা জিনিস যেটা ভুল করে, বীজ আমাদের কাছ থেকে কিনবে, বাসায় যে মাটি আছে সেটাতে পুঁতে দিবে, চারা হলে হলো, না হলে হলো না। কিন্তু অ্যাকচুয়াল নিয়ম কিন্তু সেইটা না। আবার পানিতে ভেজানোর একটা ব্যাপার আছে, বীজ রোদে দেওয়ারও একটা ব্যাপার আছে। বীজ রোদে দিতে হয় কেন, আমি সেটা একটু বলি। প্রথমত একটা বীজ যখন আর দীর্ঘদিন প্যাকেটে থাকে, দীর্ঘদিন মিন্স হচ্ছে ধরুন 1 মাস 2 মাস প্যাকেটে থাকে, একটা বীজের কিন্তু সঠিক নিয়মে রাখলে 2 বছর থেকে 3 বছর কিছু কিছু বীজের জার্মিনেশন থাকে। যেরকম ধরুন মর্নিং গ্লোরি ফুলের 2-3 বছর, পালং শাক, বিটরুট, এগুলো 2-3 বছর পর্যন্ত জার্মিনেশন ক্ষমতা থাকে। কিন্তু দেখা গেল আপনি এই বীজটা এমনভাবে রাখা হলো বা এমন জায়গায় আছে যেখানে বীজটা মানে একটু টেম্পার, আমরা যেটা বলি টেম্পারটা ডাউন হয়ে যায়। তো টেম্পারটাকে একটু আপ করার জন্য আমরা বীজটাকে রোদে দেওয়া সাজেস্ট করি। ধরুন আপনি বীজটা বপন করছেন না, আপনি একটা বীজ আজকে নিলেন আমার কাছ থেকে, নেওয়ার পর আপনি ওটা 3 মাস 4 মাস পর বপন করবেন। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, প্রতি 1 মাস পর পর বীজটাকে একটু রোদে দিয়ে হালকা ঠান্ডা করে প্যাকেটে করে রেখে দিবেন, বীজটা খুব ভালো থাকবে। তো এটাও জার্মিনেশনের ক্ষেত্রে যেদিন আপনারা চারা করবেন তার একদিন আগে বীজটা 1 থেকে 2 ঘন্টা সর্বোচ্চ আপনারা একটু রোদে দিয়ে নিলেন, রোদে দিয়ে এটা ঠান্ডা করলেন। ঠান্ডা করার পর ওই বীজটাকে যদি ভেজাতে হয় তাহলে ভেজাবেন, না ভেজাতে হলে ভেজাবেন না। এইবার ভেজানোর ব্যাপারটা আমি একটা ক্লিয়ার করছি। আবারও বলছি, প্রথমে যে বীজের ধরন নিয়ে বলেছিলাম যে বীজ কিছু ছোট বীজ হয়, কিছু হয় বড় বীজ, কিছুর খোসা হয় মোটা, কিছু খোসা হয় পাতলা।
যেই বীজগুলোর খোসা মোটা, যেমন ন্যাস্টাসিয়াম, মর্নিং গ্লোরি, সবজির ভেতরে পালং, ধনিয়া, বরবটি, মিষ্টি কুমড়া, লাউ ইত্যাদি ইত্যাদি, এই ধরনের যে বীজগুলো আছে সেইগুলো ভেজাতে হবে। আর যে বীজগুলা খোসা পাতলা, যেমন পিটুনিয়া, পর্তুলিকা, ডায়ান্থাস, পপি ফুল, এরপর হচ্ছে যদি সবজির ভেতরে বলি লাল শাক, সাদা শাক, লেটুস, ব্রোকলি, রেড ক্যাবেজ, ফুলকপি ইত্যাদি টাইপের এই ধরনের যে ছোট ছোট ক্ষুদ্র বীজ, এই বীজগুলো ভেজানোর প্রয়োজন নাই। তো এই বীজগুলো আপনারা নর্মালি বুনে দিতে পারছেন। আর যেগুলো হচ্ছে এই যে শক্ত বীজ, সেগুলো আপনারা নর্মালি বুনে দিতে পারছেন, কিন্তু এগুলো পুঁতে দিলে ভালো হবে। পুঁতবেন কতটুকু? আধা ইঞ্চি গভীরতায় বীজগুলো পুঁতে দিতে হবে। প্রত্যেকটা বীজই পুঁতে দিতে হবে। এখন লাল শাকের বীজ ধরুন 10 গ্রাম বীজ, এটা হচ্ছে 10 গ্রাম বীজ। এই 10 গ্রাম বীজে সর্বনিম্ন হলো 2 থেকে 3000 বীজ আছে পিস। এখন 2 থেকে 3000 বীজ যদি আপনি একটা একটা করে পুঁতে দিতে চান, তাহলে কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ হবে এবং সেটা সম্ভাবনা। যেমন পিটুনিয়া আমাদের 100 পিসের বীজ, 100 পিসের প্যাকেজ এটা। এই 100 পিসের প্যাকেজে যদি আপনি গুনতে যান, আমাদের একজন সম্মানিত ক্রেতা গুনেছিল একবার যে আসলে 100 পিস আছে কিনা, সে আমাকে জানিয়েছিল এতে 350 পিসের মতো বীজ আছে। যদিও এতগুলো চারা হয় না, কারণ এগুলো হচ্ছে জার্মিনেশন রেটটা একটু কম, এই জন্য আমরা হচ্ছে বীজের পরিমাণটা বাড়িয়ে দিই। হ্যাঁ, তো এই 100 পিস বা 350 পিস বা 1000 পিস বীজ কিন্তু পোতা সম্ভব নয়। এইগুলোকে হচ্ছে বুনে দিতে হবে। বোনার পরও ঠিক সেম বীজগুলো আমরা প্রথমে মাটিতে এভাবে নিব। ধরুন আমরা বীজগুলো নিয়ে এইগুলো এরকম ধরে আস্তে আস্তে করে এর উপরে এরকম ছিটিয়ে দিব। ছিটানোর পর আমরা দেখুন যে বীজগুলো কিন্তু আমরা নর্মালি ছিটিয়ে দিয়েছি। ছিটানোর পর আমরা আধা ইঞ্চি করে মাটি এর উপরে দিয়ে দিব। এই যে দিয়ে আমরা এটাকে সমান করে দিচ্ছি। তো এটা দেখুন, আমাদের বীজ যেগুলো বপন করতে হবে, সেই বপনের নিয়মটা ছিল হচ্ছে এই, যেগুলো আমরা ছড়িয়ে দিব। আবার যেগুলো পুঁতে দিতে হবে, ধরুন এটা হচ্ছে মর্নিং গ্লোরি। এই মর্নিং গ্লোরির বীজটা কিন্তু আমাদের নর্মালি এটা এরকমভাবে বপন করা যায় না, এটা ভিজিয়ে নিলে ভালো হবে। আমি ভেজানোর ব্যাপারটা ফার্স্টেই ক্লিয়ার করেছি, আমি এখনও নতুন করে বলছি না। ভেজাবেন, একটা বিষয় আমি বলে দিই, ভেজাবেন কত ঘন্টা? এটা হচ্ছে আপনি 1 রাত ভেজাবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে ভেজানোর পর ধরুন আপনি আগামীকাল বপন করবেন, এটা আজকে রাতে ঘুমানোর আগে আপনি ভিজিয়ে দিলেন, আগামীকালকে বিকালে বপন করে দিলেন বা সকালে বপন করে দিলেন এই বীজটাকে। তো দেখুন এরকম যদি ছিটিয়ে দিই তাও হবে, বাট এটাকে নর্মালি যেটা করব, ধরুন আমি এইটাতে লাগাবো। তো আমি হচ্ছে এর ভেতরে এই যে একটা গর্ত করে, ধরুন এই যে গর্ত করলাম, এই 4টা গর্ত করলাম, 4টা গর্ত করে আমি এক একটা করে বীজ দিয়ে দিলাম। দিয়ে আমি এর উপরে এভাবে এটা দিয়ে দিলাম। এবার আমি এখানে পানি দিয়ে দিব। তো এভাবেই হচ্ছে মূলত যেই মোটা বীজগুলা পুঁতে দিতে হবে এবং ছোট বীজগুলা যেগুলো হচ্ছে বপন করে দিতে হবে। পানি দেওয়া নিয়ে কথা বলছিলাম আমরা। পানি দিতে হবে হচ্ছে স্প্রে করে পানি দেওয়াটা ভালো। কেন স্প্রে করতে হবে? স্প্রে করে না দিলে আপনি হচ্ছে নর্মালি ধরুন আপনি মগ দিয়ে বা ঝাঁঝরি দিয়ে বা ঝর্ণা দিয়ে বা যে কোনো একটা কিছু দিয়ে আপনি পানি দিলেন। পানি দিলে দেখা যাবে ওই পানির আঘাতে বীজটা উপরে উঠে যাচ্ছে এবং বীজটা সরে যাচ্ছে বা এক জায়গায় দলা হয়ে যাচ্ছে বা গভীরে চলে যাচ্ছে। তখন কিন্তু ওই বীজটা থেকে চারা না হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এই জন্য আপনি যদি ওটা স্প্রে দিয়ে বীজটা বা বাটিটা উপর থেকে ভালো করে ভিজিয়ে দেন, যে বীজের আর্দ্রতা পাবে, তখন হচ্ছে বীজটা ভালো জার্মিনেশন হবে। এবং জার্মিনেশন হওয়ার পর গাছটা একটু বড় হয়ে গেলে দেন হচ্ছে আপনি আপনার মতো করে যেভাবে আপনার পানি দিলে সুবিধা হয় আপনি সেভাবে পানি দিতে পারেন। পানি দেওয়ার অনেকগুলাই নিয়ম আছে, যেমন ধরুন স্প্রে করে দিতে পারে। আবার অনেকে দেখা যায় যে একটা পাত্রের উপরে আপনার হচ্ছে টপ তো ছিদ্র করা থাকে, এটা তো একটা কমন বিষয়, আমি হয়তো উল্লেখ করিনি। তো আপনি যখন একটা পাত্রে পানি নিয়ে টপটার উপর রাখবেন, তখন নিচে থেকে পানি যেয়ে আপনার ওটাকে ভিজিয়ে দিবে। ইউটিউবে আরও অনেক ধরনের নিয়ম আছে, তো ওগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন। যে তো এ হচ্ছে পানি দেওয়া গেল। এবার পানি হচ্ছে কতদিন পর পর দিবেন সেটাও আমি একটু জানিয়ে দিই। মূলত আপনাকে এটা ভেজা রাখতে হবে, একদম পিওর কাঠ শুকনা যেটাকে আমরা বলি, শুকনা হবে না, আবার চপচপে কাদা কাদাও হবে না। এটা আর্দ্রতা সবসময় থাকতে হবে। যেটা আপনি যদি গুগলে সার্চ দেন দেখবেন জো ভাব, এই নামটা অনেক জায়গায় আছে, বাংলায় জো ভাব বলে। ভেজা ভেজা ভাব থাকবে, ভেজা ভেজা ভাব থাকলে চারা হবে, ভেজা ভেজা ভাব না থাকলে দেখা গেল চারাটা হবে না। তো এই জন্য আপনাকে সবসময় ভেজা ভেজা রাখতে হবে। অনেকে প্রশ্ন করে থাকে ভাই দিনে কয়বার পানি দিব? অ্যাকচুয়ালি ভেজা ভেজা ভাবটা এটা গাছের ক্ষেত্রে হোক বা বীজের চারা ক্ষেত্রে করার ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, দিনে কয়বার পানি দিবে এরকম কোনো মুখস্থ বিদ্যা এই বেলায় খাটে না। এটা হচ্ছে আপনাকে চারা হলেও সেম, বীজের বেলাও সেম। গাছ ভেজা থাকলে পানি দেওয়ার দরকার নেই। ধরুন যখন বৃষ্টির সময় হচ্ছে আপনার একবার পানি দিলে দেখা যায় 2 দিনেও আপনার শুকায় না। আবার যখন গরমের সময় তখন আপনার শুকায় যায়, একদিনে 2বার পানি দেওয়া লাগে অনেক সময়। তো সেক্ষেত্রে আপনাকে এটা ভেজা ভেজা রাখতে হবে। আপনি সকালে একবার পানি দিলেন, বিকালে চেক করলেন, যদি দেখেন যে ভেজা ভেজা ভাব আছে, ওকে ফাইন, আমি আর দিব না। আর যদি ভেজা ভেজা না থাকে তাহলে আমাকে পুনরায় পানি দিতে হবে।
এবার আসে আমি ওটাকে কোথায় রাখবো। আমরা সাধারণত নিজেদের ক্ষেত্রে বা নিজেদের নার্সারিতে বা নিজেদের বাগানে যখন চারা করি আমরা ডাইরেক্ট সানলাইটে দিয়ে দিই। সূর্যের আলো গাছের জন্য বা বীজের চারা করার ক্ষেত্রে অবশ্যই জরুরি, কিন্তু এক্ষেত্রে যেটা হয় একেবারে সূর্যের দুপুরের যে কড়া রোদটা, ওই রোদটা শীতকালীন রোদে খুব একটা সমস্যা হয় না, দুপুরের যে কড়া রোদটা ওই কড়া রোদে বীজ অনেক সময় দেখা যায় জ্বলে যায় বা গরম হয়ে যায়। সেক্ষেত্রে বর্তমানে শীতকালে ধরুন আপনার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই টাইমটায় যে শীতটা হয়, এই শীতের সময় আপনারা নর্মালি বাইরে বা লোকাল পরিবেশে আপনি খোলা পরিবেশে রেখে দেন, কোনো সমস্যা নাই। জাস্ট খেয়াল রাখবেন যেন শুকিয়ে না যায়, ওইভাবেই আপনার বীজটা খুব ভালোভাবেই চারা হবে ইনশাল্লাহ। আর যখন আপনার গ্রীষ্মকালের একটু কড়া রোদ হবে তখন চেষ্টা করবেন দুপুর টাইমে যেন রোদ না পায়। সব থেকে ভালো হয় শেডে দিতে পারলে, শেড বা গ্রিন হাউসে দিতে পারলে সব থেকে বেশি ভালো হয়। যদি সেটা সম্ভব হয় ভালো, যদি সম্ভব না হয় তাহলে আপনাকে হচ্ছে দুপুর টাইমটায় যেন একদম কড়া রোদটা না পায় সেটা খেয়াল রাখবেন। অনেকে আবার যাতে কড়া রোদটা না পায় এই জন্য ওর উপরে একটা পলিথিন আস্তরণ দিয়ে দেয়। আপনারা ভিডিও দেখে সেটাও দিতে পারেন, আবার চাইলে সেটা নাও দিতে পারেন। তো সর্বোপরি আমরা বীজের জার্মিনেশন সম্পর্কে বেসিক যত যে ইনফরমেশনগুলো আছে আমি চেষ্টা করেছি সবগুলোই দেওয়ার। এর বাইরে আরও দু একটা বিষয় আসলে বলতে হয়, যেমন স্পেসিফিক কিছু বীজের কথা আমি ফার্স্টে বলেছিলাম, অ্যাডিনিয়াম, ক্যাকটাস, অ্যাকোরিয়াম গ্রাস, এইগুলা। তো এইগুলো আসলে একদম বেসিক নিয়মে হয়তো হবে না। অ্যাডিনিয়ামটা বলি, অ্যাডিনিয়ামটার ক্ষেত্রে জাস্ট মাটি তৈরির ক্ষেত্রে অ্যাডিনিয়াম এবং ক্যাকটাস বালির মাত্রাটা বেশি দিতে হবে। তো এক্ষেত্রে মাটি তৈরিটা আপনার অ্যাডিনিয়ামের ক্ষেত্রে আমাদের কাছ থেকে মেসেজ করে বা ইউটিউব থেকে আবার একটু জেনে নিতে পারবেন। আর অ্যাকোরিয়াম গ্রাস যেটা, এটা হচ্ছে অ্যাকোরিয়াম গ্রাসেরও বিভিন্ন ধাপ আছে, যেমন লো টেক, মিড টেক, হাই টেক। এই যে যেইগুলো আছে এইগুলোর ক্ষেত্রে হচ্ছে মাটিটা হচ্ছে, এখানে তো মাটি না, এটা হচ্ছে বালিতে করতে হয়। আর হচ্ছে আরেক ধরনের অ্যাকোরিয়াম সয়েল লিখে সার্চ করলে কালো এক ধরনের মাটি পাওয়া যায়, আমার এক্সাক্ট নেমটা মনে আসছে না। আপনারা ওইটাতেও মানে চারা করতে পারেন, ওইটাতে সব থেকে ভালো হয়। বাট লোটেক বা নর্মালি হচ্ছে বালিতেও চারা করা যায়। বালিটা হচ্ছে একটু ভেজা রেখে অ্যাকোরিয়ামের ভেতর বালিটা নিচে দিয়ে সেখানে বীজটা বপন করে উপর থেকে একটা পলিথিন দিয়ে দিতে হয় এবং একটু আলো রাখতে হয়। ওইখান থেকে আস্তে আস্তে যখন চারা বের হয়ে যায় দেন হচ্ছে পানি নিয়ে ওর ভিতর দিতে হয়। তো অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে একটু মানে সেন্সিটিভ অন্যরকম। এগুলো আপনারা আরও ডিটেলস দেখলে, আমরাও চেষ্টা করছি আস্তে আস্তে ডিটেলস আনার। তো ডিটেলস দেখলে আরও ভালো বুঝতে পারবেন। বেসিক নিয়মের সঙ্গে এই ধরনের দুই একটা যেটা বললাম এগুলো আসলে খাটবে না। যেমন আরও একটা আছে লোটাস বা পদ্ম, এই যে পদ্ম ফুলের বীজ, এই ফুলের বীজটা কিন্তু অনেকটা মোটা দেখতে, আমি একটু দেখাই। এটা হচ্ছে পদ্ম ফুলের বীজ। তো এই ফুলের বীজটা কিন্তু আবার ওই যে মাটিতে আমি পুঁতে দিলাম বা ভিজায় রাখলাম এভাবে না। এটার বীজ হচ্ছে, এর একটা বীজ মুখ আছে, একটা চোখ মুখ আছে। বীজ মুখটাকে ঘষে এর ভেতরের সাদা অংশ বের করে পানিতে ভিজায় রাখতে হয় এবং পানিতে ভিজায় রাখার পর সেটাকে হচ্ছে যখন চারা বের হয়, চারা বের হওয়ার পর শিকড় বের হয়, শিকড় বের হওয়ার পরে আপনার হচ্ছে ওইটাকে মাটিতে ট্রান্সফার করতে হয়। এটা পদ্ম ফুল গেল। এবার আছে গ্লাডিওলাস, রেইন লিলি, যেগুলো আমি বলেছিলাম, আমার হাতে দেখাও। এগুলো হচ্ছে এই যে রেইন লিলি, এটা হচ্ছে গ্লাডিওলাস, তারপর হচ্ছে এটা রজনীগন্ধা। এগুলো নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে। তারপর আমি এখানে জাস্ট শর্টে একটা বিষয় দেখাবো। এগুলো জার্মিনেশন সব থেকে সহজ এবং এগুলোর জন্য আলাদা বা স্পেশাল মাটি এর প্রয়োজন হয় না। জাস্ট ধরুন এইটা একটা বাল্ব, এই বাল্বের কোন মুখটা উপরের দিকে থাকবে নিচের দিকে থাকবে সেটা বুঝতে হবে যে কোনো বাল্বেরই। ধরুন আমাকে এটার এই যে শিকড় আছে হালকা, এইটা থাকবে নিচের দিকে, এটারও শিকড় আছে হালকা, এই শিকড়ের সাইডটা থাকবে নিচের দিকে। আবার এই যে গ্লাডিওলাসেরও সেম, বাল্ব জাতীয় যে গাছগুলো আছে এই যে শিকড়ের ভাবটা থাকবে নিচের দিকে। হ্যাঁ, আর এই যে যেই দেখুন, এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে এই পাশ দিয়ে বের হবে, এই পাশ দিয়ে বের হবে এবং এই পাশ দিয়ে হচ্ছে মাটির নিচের দিকে যাবে। সেম আপনার এইগুলো দেখলে বোঝা যাচ্ছে। তো এইগুলো হচ্ছে একেবারেই সহজ কাজ। যদি এরকম ধরনের একটা পাত্র, যে কোনো একটা টবে আমি জাস্ট এরকমভাবে এই মুখটা দিয়ে এরকম পুঁতে দিলে আমার এটা চারা বের হয়ে যাবে। এই যে হচ্ছে গ্লাডিওলাস যদি আমি এইভাবে পুঁতে দিই, এরপর হচ্ছে রজনীগন্ধা, আমার এই যে অংশটুকু আছে এই অংশটুকু যদি আমি ঠিক এইভাবে পুঁতে দিই তাহলেও চারা হবে। আবার যে রেইন লিলি আছে এগুলোও হবে। তো বাল্ব জাতীয় গাছগুলো সব থেকে সহজ পদ্ধতি চারা করা। আমি একটা বেসিক নিয়ম জানালাম। এর বাইরে আপনাদের আরও প্রশ্ন থাকতে পারে, যে কোনো প্রশ্নে আপনারা আমাদেরকে এখানে কমেন্ট করতে পারছেন। আমাদের ফেসবুক পেজ আছে কিছু কথা অনলাইন শপ, সেখানে মেসেজ করতে পারছেন। ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানেও মেসেজ করতে পারছেন। আমাদের কাছে অনেক ধরনের বীজ আছে, আমাদের কাছে চারা আছে, অ্যাডিনিয়ামের চারা, ক্যাকটাসের চারা, আমাদের হিউজ ক্যাকটাস অ্যাডিনিয়ামের কালেকশন রয়েছে। পাশাপাশি আমাদের কাছে বাগান বিলাস, তিন ফল সহ, মালবেরি সহ আরও অনেক ধরনের চারাই রয়েছে। বিশেষ ক্ষেত্রে আমরা পাইকারি বীজও বিক্রি করে থাকি। বীজ, সার, কীটনাশক, আমাদের কাছে অনেক ধরনের গাছের খাদ্য, অনুখাদ্য সব কিছুই আমাদের কাছে আছে। গাছ মানে মোট কথা আমরা হচ্ছে
ছাদ বাগানীদের নিয়ে কাজ করি। ছাদ বাগানের জন্য যত কিছু প্রয়োজন হয় আমরা অলমোস্ট অনেক কিছুই প্রোভাইড করার চেষ্টা করি। তো যে কোনো কিছু প্রয়োজন হলে আমাদের মেসেজ করতে পারছেন। আপনার বাগানের যে কোনো সমস্যায় পড়লে আমাদের কাছে মেসেজ করবেন, আমরা চেষ্টা করব আমাদের স্বল্প জ্ঞান থেকে যতটুকু সম্ভব আপনাকে হেল্প করার। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ থাকলো। সবাই আল্লাহ হাফেজ।